আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় স্টুডেন্ট, আশা করি সবাই সুস্থ সেই সালামতে আছো এবং ভালো আছো। দীর্ঘদিন করোনাকালীন মহামারীর কারণে আমাদের ক্লাস বন্ধ আছে। এই কারণে তোমাদের পাঠ্যসূচিতে তোমরা অনেকটা পিছিয়ে পড়েছো এবং অনেক ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইন ক্লাস করে যাচ্ছি। আশা করি আমাদের ক্লাসগুলো যদি তোমরা দেখো এবং সাথে থাকো, কিছুটা হলেও এর ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। আমরা ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনলাইন ক্লাসের সাথে আছি আমি মোহাম্মদ সোহেল তালুকদার, সহকারী শিক্ষক, ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ফিনান্স ও ব্যাংকিং বইয়ের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অর্থের সময়মূল্য, তৃতীয় অধ্যায়। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। যদি আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে এই অধ্যায় থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে, কিভাবে অঙ্কগুলো করে এবং এই অধ্যায় থেকে অঙ্ক করতে হলে কোন কোন সূত্রের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হয় এটা দেখা বা জানতে পারবে এবং শিখতে পারবে। আমরা মূল বিষয়ে চলে যাই। আমাদের অধ্যায়ের নাম হয়েছে অর্থের সময় মূল্য, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি। এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেটা হলো দুইটা ভাগে আমাদের অঙ্ক করা যায়। একটা হলো বর্তমান মূল্য আর একটা হলো ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্যকে পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু দ্বারা প্রকাশ করা হয় এবং ভবিষ্যৎ মূল্যকে এফবি ফিউচার ভ্যালু দ্বারা প্রকাশ করা হয়। এরপরে দুইটা প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্যকে দুইভাবে অঙ্ক করা যায়। সেটা হলো সরল মুনাফা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি হলো চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমাদের জানতে হবে সরল মুনাফাটা কি এবং চক্রবৃদ্ধি মুনাফাটা কি। সরল মুনাফা, মনে করো তুমি ঘটকচর কৃষি ব্যাংক শাখায় একটা অ্যাকাউন্ট খুলে কিছু টাকা ব্যাংক অ্যাকাউন্টকে জমা রাখলে। এই ব্যাংক যদি তোমাকে বছরে একবার সুদ দেয়, অর্থাৎ যে 5 লক্ষ টাকা যদি তুমি ব্যাংকে রাখো, এই 5 লক্ষ টাকা ব্যাংকে রাখলে ব্যাংক তোমাকে বছরে যদি একবার সুদ গণনা করে, একবার সুদ প্রদান করে, তাহলে এইটা হলো সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা হলো ব্যাংক তোমাকে বছরে একবার সুদ গণনা না করে বছরে একাধিকবার একের অধিক সুদ গণনা করলে এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। এটা 2 বারও হতে পারে 6 মাস পর পর, 4 বারও হতে পারে 3 মাস পর পর, 3 বারও হতে পারে 4 মাস পর পর, আবার 12 বারও হতে পারে প্রতি মাসে একবার, অথবা সপ্তাহে হতে পারে বছরে 52 বার, অথবা প্রত্যেক দিন 365 দিন বারও এর সুদ গণনা করতে পারে তারা। এইটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আশা করি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফাটা কি এটা সবাই বুঝতে পারছো। এরপরে আসি, চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কটাও আমরা যখন করব তখন আমাদের এইটার পদ্ধতিটা ওইভাবে যে বর্তমান মূল্যের অঙ্ক যেটা, এটাও চক্রবৃদ্ধি সরল মুনাফাভাবে করা যায়, চক্রবৃদ্ধি মুনাফাভাবেও করা যায়। আবার যখন চক্রবৃদ্ধি বলবে তখন ওই প্রেজেন্ট ভ্যালুর বর্তমান মূল্য চক্রবৃদ্ধি অনুযায়ী বললে আমরা ওইভাবে করব। সরল ভবিষ্যৎ মূল্যটাও যদি ওইভাবে বলে আমরা ওইভাবে করব। এরপরে আমরা সূত্রটাকে একটু দেখে আসি। এই অধ্যায়ে যদি আমরা অঙ্ক করতে যাই তাহলে কোন কোন সূত্রের প্রতি আমাকে লক্ষ্য রাখতে হবে। সরল মুনাফার ক্ষেত্রে বর্তমান মূল্যের সূত্রটা আমরা বসাবো। বর্তমান মূল্যের সূত্র পিবি ইকুয়ালস এফবি বাই 1 প্লাস আই হোল পাওয়ার এন। এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে বর্তমান মূল্যের সূত্র। আর সরল মুনাফার ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের সূত্র হলো
FB ইকুয়ালস PB ইন্টু 1 প্লাস I হোল পাওয়ার n। এটা গেল সরল মুনাফার ক্ষেত্রে। এরপর আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যাই। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্রটা, বর্তমান মূল্যের সূত্রটা কি? PB ইকুয়ালস FB বাই 1 প্লাস I বাই m হোল পাওয়ার mn। সূত্র প্রায় সেম এক, শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে এই আইয়ের নিচে একটা m বসাইতে হবে আর পাওয়ারে যেয়ে n এর সাথে একটা m গুণ করে দিতে হবে। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রেও একই সূত্র হবে, FB ইকুয়ালস PB ইন্টু 1 প্লাস I বাই m হোল পাওয়ার mn। এই চারটা সূত্র মোটামুটিভাবে মুখস্থ রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে, তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবো। এখন আমাদের আর একটা বিষয় জানার আছে, সেটা এই যে সংকেতগুলো দেওয়া হলো PB, FB, I, N, M, এইগুলার দ্বারা কি প্রকাশ করে, এটার মিনিংসটা কি, এটা আমাদের জানার বিষয়। সেটা জেনে নেব আমরা। খেয়াল করি আমরা পিভি দ্বারা এর আগেও আমরা জেনেছি বর্তমান মূল্য প্রকাশ করে। পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। এফবি ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। আই সমান ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। এন দ্বারা প্রকাশ করে সময়। এম দ্বারা প্রকাশ করে, এই এম এর ব্যবহারটা শুধু আসবে যখন চক্রবৃদ্ধি এই নিয়মটা অনুযায়ী অঙ্ক করতে হয়, চক্রবৃদ্ধি অনুযায়ী অঙ্ক করতে বলবে আমাদের, তখন আমরা এম এর ব্যবহারটা আমাদের আসবে। সরল মুনাফার ক্ষেত্রে আমাদের এম এর ব্যবহার আসবে না। তো এম দ্বারা বোঝা হলো চক্রবৃদ্ধি বার সংখ্যা, চক্রবৃদ্ধি বার সংখ্যা। অর্থাৎ যদি বছরে আমাদেরকে 2 বার সুদ গণনা করতে বলে 6 মাস অন্তর, তাহলে m সমান 2। আবার বছরে যদি আমাদেরকে বলে যে 4 বার সুদ গণনা করতে হবে বা 12 বার সুদ গণনা করতে হবে প্রতি মাসে, তাহলে m সমান 12। যেভাবে বলবে আমরা ওই বার সংখ্যাটা 2 বার, 4 বার, 10 বার, 12 বার, 52 বার, 365, যতবার সুদ গণনা করবে ততবার আমরা m সমান ততবার লিখে দেব। এরপরে আমরা এটা সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম। এরপরে একটা অঙ্কের প্রয়োগে গিয়ে আমরা দেখি, সবাই খেয়াল করো, তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবে। খেয়াল করি আমরা একটা প্রশ্ন লিখি। জনাব আসাদ কৃষি ব্যাংকে 10% মুনাফায় কত টাকা জমা রাখলে 6 বছর পরে 1 লক্ষ টাকা পাবে? প্রশ্নটা আমরা আবার খেয়াল করি। জনাব আসাদ কৃষি ব্যাংকে 10% মুনাফায় কত টাকা জমা রাখলে 6 বছর পরে 1 লক্ষ টাকা পাবে? এখন খেয়াল করি, এই যে আমাদের 1 লক্ষ টাকা আছে,
এই 1 লক্ষ টাকাটা কি আমরা ভবিষ্যতে কৃষি ব্যাংক আমাদের 6 বছর পরে দিবে। তাহলে ভবিষ্যতে যেহেতু দিবে, তাহলে এটা এফবি অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। আর সময় দেওয়া আছে, এন সমান দেওয়া আছে আমাদের 6 বছর, সুদের হার দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে 10%। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমাদের বলছে কি কত টাকা জমা রাখলে, অর্থাৎ তাহলে আমি এখন ব্যাংকে কত টাকা জমা রাখবো এইটা আমাকে বলছে। তাহলে বর্তমান মূল্যটা আমাকে বের করতে বলছে, পিবি বের করতে বলছে। তো আমরা লিখে নেই এখানে এফবি ইকালস 1 লক্ষ টাকা, ইন্টারেস্ট 10% বা 0.1, এন 6 বছর। এখন আমরা বর্তমান মূল্যের সময়টা বসাই দিই। বর্তমান মূল্য পিবি ইকালস এফবি বাই 1 প্লাস আই হোল পাওয়ার এন। এ হলো আমাদের সূত্র। এখন আমরা দেখি এই সূত্রে আমাদের যেগুলো মান চাইছে এই মানগুলো আমাদেরও আছে কি না। এফবির মান আছে আমার 1 লক্ষ টাকা, তাহলে আমি এফবি 1 লক্ষ টাকা বসাই দিই। এরপরে দেওয়া আছে 1 প্লাস আই দেওয়া আছে কত 10%, অর্থাৎ 0.1 হোল পাওয়ার এনের মান দেওয়া আছে আমার 6 বছর, এই জায়গায় 6 বসাই দিই। এরপরে 1 লক্ষ, এই 1 প্লাস 0.1 যোগ করলে হবে 1.1 পাওয়ার 6। এখন আমার এই 1.1 এইটাকে পাওয়ার 6 করলে কত হয়, এই মানটা আমরা বসাই দিই। এক লক্ষ। তোমরা ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করলে খুব সহজে করতে পারবে। 1.1 এটাকে হোল পাওয়ার যদি আমরা করি, পাওয়ার 6 করি, তাহলে আমাদের মানটা আসবে হলো 1.771561। এখন এই 1 লক্ষ টাকাকে আমরা এই সংখ্যা দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে কত হবে, 1 লক্ষ ভাগ 1.771561 47.39 টাকা। তাহলে আমাকে বর্তমানে কৃষি ব্যাংকে জমা রাখতে হবে যদি 6 বছর পরে 10% মুনাফায় আমরা 1 লক্ষ টাকা পাওয়ার আশা করি, তাহলে বর্তমানে আমাকে 56,447.39 টাকা প্রায় জমা রাখতে হবে। আমরা এই জায়গায় একটা নিয়ম শিখলাম, সেটা হলো বর্তমান মূল্যের সরল মুনাফার ক্ষেত্রে যেভাবে অঙ্কটা করতে হয় এভাবে আমরা অঙ্কটা করলাম। আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারছো। আর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম এসএসসি স্টুডেন্টদের জন্য অর্থের সময় মূল্যের যে অঙ্ক আছে ফিনান্সিয়াল ব্যাংকিং এর 3য় অধ্যায়, এই অঙ্কটি আমরা নিয়ে আসছি। ধারাবাহিক ক্লাস করাবো আমরা, সবাই আমাদের সাথে থাকবে। এর আগে একটা ক্লাসে আমরা করেছিলাম, একটা ক্লাস দিয়েছিলাম, আজকেও আর একটা ক্লাস দেওয়ার জন্য আসছে। দেখো অর্থের সময় মূল্য, এটা কিন্তু আমাদের এসএসসি 2021 এসএসসি 2022 যে শর্ট সিলেবাস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বোর্ড কর্তৃক যে শর্ট সিলেবাস দেওয়া আছে, এই শর্ট সিলেবাসের ভিতরে এই 3য় অধ্যায় আছে, এটা আমরা নিয়ে আসছি। দেখো এই অধ্যায়ের এর আগের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করছি, আজকে বিস্তারিত আলোচনা করব না। এটা দুই ভাগে করা যায়। একটা হলো বর্তমান মূল্য, মূল্য পিভি,
আর ভবিষ্যৎ মূল্যকে প্রকাশ করে এফডি দ্বারা। এখন এটা প্রত্যেকটাকে আবার দুটো অংশ, সেটা হলো একটা হলো সরল মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে একইভাবে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। এখন এটা হলো, এরপরে আমরা গত যে ক্লাসটা ছিল, ক্লাসটায় আমরা এই সরল মুনাফার বর্তমান মূল্যের সরল মুনাফা অঙ্কটা করেছিলাম আমরা। এটা ভিডিওর লিংক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেই জায়গা থেকে বর্তমান মূল্যের যে ক্লাসটা ছিল ক্লাসটা দেখে নেবে। আজকে আমরা করব হলো বর্তমান মূল্যের অর্থাৎ পিবির চক্রবৃদ্ধি মুনাফা করাবো। এর পরবর্তী ক্লাসগুলো আমাদের সাথে থাকবে, পরবর্তী ক্লাসগুলো ভবিষ্যৎ মূল্য ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো করে দেব এবং শর্ট সিলেবাসের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করে দেব। 21-22 সালে যে পরীক্ষা আছে, সিলেবাস আছে, এই সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো আছে অধ্যায়গুলো আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ 14 তারিখে, নভেম্বরের 14 তারিখে যে এসএসসি 2021 সালের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই পরীক্ষার সামনে রেখে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসগুলো করে নেব। সবাই আমাদের সাথে থাকবে। আজকে যে অঙ্কটা প্রশ্নটা হলো জনাব আরমানকে কৃষি ব্যাংক প্রস্তাব করলেন যে 8.50% মাসিক চক্রবৃদ্ধি মুনাফায় 8 বছর পর 5 লক্ষ টাকা প্রদান করবেন। তাকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? এটা হলো আমাদের প্রশ্ন। এখন আমার প্রশ্নটা হলো, আমাদের সূত্রটার দিকে আমরা একটু খেয়াল করি। পিবির যে চক্রবৃদ্ধি সূত্রটা, এটা হলো FB * 1 + I পাওয়ার m হোল পাওয়ার mn। এই হলো আমাদের সূত্রটা। এখন আমার প্রয়োজন হলো FB এর মান, I এর মান, m এর মান, mn এর মান, n এর মান লাগবে। তো আমরা দেখি যে FB অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যতে কৃষি ব্যাংক কত টাকা দেওয়ার প্রস্তাব করছে, আমাকে 5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করছে। আর এরপরে I অর্থাৎ সুদের হার, আইটা কত আছে 8.50% এটা। আর m হলো চক্রবৃদ্ধি সংখ্যা, চক্র কতবার চক্রবৃদ্ধি হবে, সুদ গণনা হবে কতবার বছরে। তাহলে যেহেতু মাসিক চক্রবৃদ্ধি বলছে, মাসিক চক্রবৃদ্ধি বলে আমরা জানি যে প্রতি মাসে একবার সুদ গণনা। তা প্রতি মাসে যদি একবার সুদ গণনা হয় তাহলে আমাদের হবে কি m সমান হবে 12। প্রতি মাসে একবার হলে 12 মাসে 12 বার। আর একটা হলো n, কত বছর, n সমান হলো বছর, বছর কত 8 বছর। তাহলে আমাদের প্রত্যেকটা উপাদান প্রশ্নের ভিতরে আমাদের দেওয়া আছে। এখন আমরা শুধু সংকেতগুলোর মান বসে, প্রশ্নের সূত্রটা বসে আমরা অঙ্ক করলে হয়ে যায়। তাহলে দেখি আমরা অঙ্কটা এবার করি। এখানে ভবিষ্যৎ
ভবিষ্যৎ মূল্য এফবি সমান 5 লক্ষ, 5 লক্ষ টাকা। সুদের হার আয় সমান 8.50% বা 0.085। অর্থাৎ পার্সেন্টকে আমরা 100 দিয়ে ভাগ দিলাম, তাতে আসে 0.08%। এরপরে সময় n সমান 8 বছর, চক্রবৃদ্ধি সংখ্যা m সমান 12 বার। এই জায়গায় খেয়াল করো, যদি 6 মাস পর পর সুদ গণনা করে তাহলে m সমান হবে 2, 3 মাস পরে সুদ গণনা করলে m সমান 4, অর্থাৎ 4 বার সুদ গণনা হবে। 4 মাস পর পর যদি সুদ গণনা করে তাহলে m সমান 3 হবে। এরপরে মান্থলি করলে আমরা দেখছি মাসিক করলে 12। এরপরে যদি মনে করো সপ্তাহে করে সুদ গণনা, তাহলে 1 বছরে 52 সপ্তাহ, m সমান 52 হবে। তারপরে যদি প্রতিদিন সুদ গণনা করে তাহলে 365 বার হবে। তো অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি 1-এর অধিক হবে, 1-এর 1 থাকবে না। একবার হলে একবার যদি সুদ গণনা করে তাহলে ওটা সরল মুনাফা, আর যদি 1-এর অধিক সুদ গণনা করে তাহলে ওটা চক্রবৃদ্ধি মুনাফা। এবার আমরা অঙ্কটা যাই, যে বর্তমান মূল্য PB equals FB by 1 plus I by M whole power mn। মানটা বসাই আমরা, f সমান 5 লক্ষ, 1 প্লাস I মান হয়েছে 0.085, m এর মান হলো 12 হোল পাওয়ার, m এর মান 12 ইনটু n এর মান হলো 8। এই জায়গাটা তোমরা এইটাকে ক্যালকুলেশন বানায়া করতে পারো, এবং সময়ের খুব বানায়া না করার দরকার নেই। আমরা খুব ক্যালকুলেশন করে, ক্যালকুলেটর ব্যবহার করে এই পুরো অংশটা একসাথে আমরা করে দেব। তোমরা ক্যালকুলেটর ব্যবহার নিয়ে তোমরা যেভাবে করবে সেটা হলো 1 উঠাবা, 1-এর পরে প্লাস 0.085 ভাগ 12। যে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারকে 12 8 দ্বারা গুণ করলে হয় হলো 96, 8 দুগুণে 6, 8 দুগুণে 16, 6 আর আমার 1 8 8 96। অর্থাৎ এই 96 যে এইটা যে মানটা আসবে এই মানটাকে তোমরা 96 দাও, ওটা পাওয়ার করবে। তাহলে এটাকে একসাথে ক্যালকুলেশন করলে কত আসে? 1.9692, 1.9692। এরপর খেয়াল করো, এই 5 লক্ষ টাকাকে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে হবে 2,53,910 টাকা, 2,53,910 টাকা, প্রায় একটু কম বেশি হইতে পারে। এই হলো আমাদের চক্রবৃদ্ধি ভবিষ্যৎ বর্তমান যে মূল্যটা যেভাবে নির্ণয় করে এইভাবে করবে তোমরা, এটাই নিয়ম। আর আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো, সুন্দরভাবে বুঝেছো। প্রতিটি ক্লাস পেতে হলে, সুন্দরভাবে বুঝতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসটা আমরা একদিন পরে আবার আরেকটা ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে ডাটা আছে ওটা নিয়ে আসবো। না বুঝে যদি এই জায়গা বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, উত্তর দেব। শুভেচ্ছা ও স্বাগতম। আমরা ফিনান্সের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য অঙ্ক নিয়ে আসছি। ধারাবাহিক যে ক্লাস, গত 2টা ক্লাস দিয়েছি আমরা। গত 2টা ক্লাস হলো প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্যের চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার অঙ্ক করাইছি। আর আজকে আমরা ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালুর অঙ্ক দেখব। যেহেতু গত 2টা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, আজকে আর আলোচনা তেমন ওই দিকে যাব না, আজকে মূল অঙ্কে যাব। আর সবাইকে বাকি 2টা ক্লাসের লিংক অবশ্যই দেওয়া থাকবে, তোমরা সেই জায়গা থেকে
দেখে নেবেন। আর যদি পুরো ক্লাসটা ভালো মতন বুঝতে হয় অবশ্যই আমাদের সাথে পুরো ক্লাসের সাথে ভিডিওর সাথে আমাদের থাকতে হবে। আবারও স্মরণ করে দিয়ে অবশ্যই 2021-22 সালে যে সংক্ষিপ্ত সিলেবাস আছে এই সিলেবাস থেকে আমরা অঙ্ক করাইতেছি। এবার অঙ্কটা কি হলো, প্রশ্নটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। বর্তমান মূল্যের মতোই অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুর মতোই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালুতে একইভাবে হবে। আর আজকের ক্লাসটা হলো ভবিষ্যৎ মূল্যের অর্থাৎ ফিউচার ভ্যালুর সরল মুনাফার অঙ্কটা আমরা করাবো। সবাই একটু খেয়াল করো মনোযোগ সহকারে। মনে করো মিস্টার আরিফ 5 লক্ষ টাকা %10 মুনাফায় 5 বছরের জন্য জনতা ব্যাংকে জমা রাখতে চাই। পাঁচ বছর পরে ব্যাংক তাকে কত টাকা দিবে? এবার আমরা ফিউচার ভ্যালুর যে আমাদের সূত্রটা আমরা একটু দেখে নেই। FB সমান PB ইনটু 1 প্লাস I হোল পাওয়ার n, এই হলো সূত্র। তাহলে আমাদের মানটা কি লাগবে? মান লাগবে হলো PB অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য কত এইটা লাগবে। তাহলে কি বলছে, ব্যাংক কত টাকা রাখবে? সে 5 লক্ষ টাকা রাখবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু 5 লক্ষ টাকা আমরা পাইলাম। এরপরে I সুদের হার লাগবে, সুদের হার আমাদের 10% দেওয়া আছে। এরপরে n সমান হলো সময়, তাই সময় দেওয়া আছে আমাদের 5 বছর। তাহলে আমাদের যে মান প্রয়োজন এই মানগুলো আমাদের দেওয়া আছে। এখন আমরা শুধু অঙ্কটা করলেই হয়ে যায়। সমাধান, এখানে বর্তমান মূল্য PB ইকুয়ালস 5 লক্ষ টাকা। মুনাফার হার বা সুদের হার I সমান 10%, এটাকে পার্সেন্টে 100 দ্বারা ভাগ করলে হবে 0.1, অথবা এটা 0 দিলেও হয় না দিলেও হয়। সময় n সমান 5 বছর। তাহলে বলছে যে 5 বছর পরে ব্যাংক তাকে কত টাকা দিবে। তাহলে ভবিষ্যৎ মূল্য না ফিউচার ভ্যালু চাইছে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। FB equals PB into 1 plus I whole power n। তাহলে PB হলো আমার 5 লক্ষ টাকা, 1 plus I মানে হচ্ছে 0.10 আর n হলো 5 বছর। তাহলে কি দাঁড়াইলো? 5 লক্ষ। খেয়াল করো, এইটাকে আমরা ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করে দেব। আর কেমনে করবা? ক্যালকুলেটর নেবা তোমরা, ক্যালকুলেটর নেওয়ার পরে 1 উঠাবা, এরপরে প্লাস দেবা, প্লাস দেওয়ার পরে 0.10 উঠাবা। এটা মান বের করার পরে ওটাকে পাওয়ার 5 দেবা। পাওয়ার 5 দিলে যে মানটা হবে সেই মানটা হলো 1.6105। 1.6105। তাহলে 5 লক্ষকে 1.6105 দ্বারা গুণ করলে হয় 8,05,250 টাকা। 8,05,250 টাকা প্রায়টা লিখে দেবে, যেহেতু দশমিক আছে প্রায়টা দিয়ে দিলে আর কোনো সমস্যা নেই। আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো, বুঝেছো। যদি তোমাদের এরপরে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসে ভবিষ্যৎ মূল্যের যে চক্রবৃদ্ধি
নিয়মটা আছে, এটা নিয়ে আসবো। সবাই ক্লাসের সাথে থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অর্থের সময়ের মূল্য যে ধারাবাহিক ক্লাস ছিল, সেই ধারাবাহিক ক্লাসের অনুযায়ী আসছি। এর আগে আমরা করিয়েছি প্রেজেন্ট ভ্যালুর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, আর ফিউচার ভ্যালুর অর্থাৎ এফবি সরল মুনাফা করেছি। চক্রবৃদ্ধি মুনাফার ক্লাসটা আমাদের বাকি আছে। বাকি যে তিনটা ক্লাস, প্রেজেন্ট ভ্যালুর সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আর ফিউচার ভ্যালুর অর্থাৎ এফবি সরল মুনাফা, এগুলা লিংকে অবশ্যই দেওয়া থাকবে। তোমরা এটার লিংক দেওয়া থাকবে, এটা দেখে নেবে। ক্লাসগুলো সুন্দরভাবে যদি না করো তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই কথা না বাড়িয়ে। আমাদের আজকের ক্লাসটা হলো এফবি অর্থাৎ ফিউচার ভ্যালুর যে চক্রবৃদ্ধি প্রক্রিয়াটা, এই চক্রবৃদ্ধি প্রক্রিয়াটা আমরা করব। প্রশ্নটা আমরা দেখে নেই যে আব্দুর রশিদকে জনতা ব্যাংক প্রস্তাব করলেন যে 15,000 টাকা 3 বছরের জন্য জমা রাখলে 8.50 রাখলে মাসিক 8.50 % চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। এখন প্রশ্নটা হলো 3 বছর পরে ব্যাংক তাকে কত টাকা দেবে? এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে আমাদের এটা লিখে নেই যে মানটা আমাদের দেওয়া আছে, মানটা লিখি। অর্থাৎ এই যে 15,000 টাকা, এই 15,000 টাকা হলো ব্যাংকে জমা রাখতে হবে। তো এই 15,000 টাকা হলো প্রেজেন্ট ভ্যালু পিবি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু দ্বারা কি বোঝায়? বর্তমান মূল্য। বর্তমান মূল্য পিবি ইকুয়ালস 15,000। আর সুদের হার বা মুনাফার হার আই সমান 8.50% বা 0.085। অর্থাৎ এই পার্সেন্টকে আমরা পার্সেন্ট মানে 100 দ্বারা যদি 8.50 দ্বারা ভাগ করি তাহলে এই মানটা আছে 0.085। এবার সময় n সমান 3 বছর। তারপরে চক্রবৃদ্ধি সংখ্যা m সমান, যেহেতু আমাকে কি বলছে মাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ মাসে প্রতি মাসে সুদ গণনা করে, তাহলে কি 12 বার। এটা হলো আমাদের মূল এটা অংশটা। এটা পিবি আই এন এম, এই তিনটা অংশ আমাদের অঙ্ক করতে গেলে আমাদের লাগবে। এরপর আমরা সূত্রটা দেখি। সূত্রটা বসাই দেই। সূত্র বসানোর পরে আমাদের মানটা কি আসে? সূত্রটা ভবিষ্যৎ মূল্য এফবি ইকুয়ালস পিবি ইনটু 1 প্লাস আই বাই এম হোল পাওয়ার এম এন। এই হলো আমাদের সূত্র। এবার সূত্রটা আমরা মান বসাই দিই। দেখো পিবি আছে কত আমাদের? 15,000 টাকা, 15,000। এরপর আই 1 প্লাস আই এর মান কত? 0.085, 0.085। এরপরে এম কত? 12।
M12 আর n হলো সময় 3 বছর, M12 আর n হলো 3 বছর সময়। এবার আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন কি হবে, যে 15,000 টাকা, এই 15,000 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে ক্যালকুলেটরে প্রথম এক চাপ দেবে, 1 প্লাস 0.085 ভাগ 12। এই 12 ভাগ 12 দেওয়ার পরে যে সংখ্যাটা আসবে, যে মানটা আসবে, এই মানটাকে 3 বারং কত 36, 3 বারং 36, অর্থাৎ এই জায়গায় যে মানটা আসবে এই মানটাকে 36 দিয়ে পাওয়ার করবে। পাওয়ার করলে যে মানটা আসে এই মানটা হলো 1.2893, 1.2893। আবার খেয়াল করো, এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটর হাতে নিয়ে 1 প্লাস 0.085 এটা উঠাবা, উঠানোর পরে ভাগ 12, ভাগ 12 দেওয়ার পরে এটা সমান চাপ দেওয়ার পরে যে মানটা আসবে এই মানটাকে 3 বারং 36 বার পাওয়ার করবে, 36 দিয়ে পাওয়ার করলে এই মানটা আমাদের আসে। এরপরে 15,000 যে টাকাটা, এই টাকাটাকে 1.2893, এইটাকে আমরা যদি গুণ করি তাহলে হবে 19,340 টাকা, 19,340 টাকা প্রায়। এই ব্যাংক আমাদেরকে 3 বছর, যদি আমরা আব্দুর রশিদ সাহেব চক্রবৃদ্ধির অনুযায়ী ব্যাংকে টাকা জমা রাখে, তাহলে ব্যাংক তাকে 3 বছর পরে চক্রবৃদ্ধি যে প্রতি মাসে সুদ গণনা করার পরে যে টাকাটা দিবে সেটা হলো 19,340 টাকা প্রায়। একটু দশমিকের পরে একটু বা কম বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই এটা। এবং আগামী এটা যদি কেউ বুঝে না থাকে অবশ্যই কমেন্ট করবে, উত্তর দেব। আর আগামী ক্লাসটা হবে আমাদের EAR অর্থাৎ পরিমিত সুদের হার এইটা, এবং সাথে থাকবে আমাদের যে দুইটা ব্যাংক যদি প্রস্তাব করে কোন ব্যাংকে টাকা জমা রাখা সুবিধাজনক হবে, যুক্তি সঙ্গত হবে, এইটা দুইটা ব্যাংকের প্রস্তাবকে যুক্তি খণ্ডন করা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ওইভাবে পরীক্ষায় আসে, এটা তো নিয়ম শিখাইলাম। দুইটা ব্যাংকের প্রস্তাবের মাধ্যমে এইভাবে আসবে পরীক্ষায়। অবশ্যই আগামী ক্লাসটা তোমরা থাকবে আমাদের সাথে, থাকলে সুন্দরভাবে পরীক্ষায় আনসার করতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ সময়ের মূল্যের যে ধারাবাহিক ক্লাস, তারই একটা ক্লাস নিয়ে আসছে। আজকের আমাদের ক্লাস হলো EAR অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যেটা বাংলা প্রকৃত সুদের হার বলে। এই অঙ্কটা আমরা নিয়ে আসছি EAR, এটা করব। এর আগে আমরা বাকি যে নিয়মগুলো ছিল নিয়মগুলো আমরা দেখাই দিয়েছি, আজকে সর্বশেষ নিয়মটি দেখাবো। প্রশ্নটা হলো, জাভেদ আলী এবছর তার ক্ষেতে তরমুজ চাষ করতে চান। তিনি মহাজন থেকে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি সুদের ঋণ গ্রহণ করেন। এরপর বার্ষিক সুদের হার হলো 52%, অর্থাৎ বার্ষিক সুদের হার 52%। সে সাপ্তাহিক যেহেতু সুদের হার প্রতি সপ্তাহে 1% করে, 52 সপ্তাহে 1 বছর, তার বার্ষিক সুদের হার হবে 52%। এবার আমরা মূল সমাধানে চলে যাই। মূল সমাধানে আমাদের কি কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে, তাহলে বার্ষিক সুদের হার আয় সমান 52% বা 0.52। আর হলো চক্রবৃদ্ধি সংখ্যা, চক্রবৃদ্ধি সংখ্যা m সমান, যেহেতু প্রতি সপ্তাহে সুদ গণনা করে তাহলে বছরে 52 বার সুদ গণনা করে, 52 বার। এবার সূত্রটি আমরা বসাই। তো সুদের হার অর্থাৎ EAR, এই EAR এর যে সূত্রটা, এই সূত্রটা কি? 1 প্লাস I/m হোল পাওয়ার m মাইনাস 1, এর আমাদের মূল সূত্র। তো আমাদের এই সূত্রের মান লাগবে i এর মান। তা i এর মান
পেয়েছি আমরা, আর লাগবে এম এর মান, এম এর মান আমরা পেয়েছি। এবার মান বসাই দিই। 1 প্লাস আই মান হয়েছে 0.52, এম হলো 52, আর পাওয়ার 52 মাইনাস 1। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি যে 1 প্লাস 0.52 ভাগ 52, এইটাকে ক্যালকুলেশন করার পরে যে মানটা আসবে এই মানটাকে আমরা এই 52 দ্বারা পাওয়ার যদি করি তাহলে আমাদের মান আসে 1.677, 1.6777 বিয়োগ 1। এবার খাই করি, এই যদি 1.6777 এটা থেকে আমরা 1 বিয়োগ করি তাহলে আমাদের থাকে 0.6777। এই জায়গায় খেয়াল করি আমরা একটু, যেহেতু হার দেওয়া আছে তার মানে শতকরার হার পার্সেন্টে শতকরা প্রকাশ করতে হবে আমাদের। তাহলে আমরা এটাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে হয় 67.77%। এটা হলো প্রকৃত সুদের হার, অর্থাৎ EAR এটা 67.77%। এই হলো প্রকৃত সুদের হারের যে নিয়মটা, এটা শিখিয়ে দিলাম। আর সবাইকে অবশ্যই আহ্বান করবো আগামী ক্লাসটায় থাকার জন্য। আগামী ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা আমরা বিগত দিনে যে ক্লাসটি আমরা করেছি সেই ক্লাসে যদি 2টা ব্যাংকের প্রস্তাব থাকে তাইলে আমরা কোনটা গ্রহণযোগ্য হবে এই নিয়মটা শিখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করি।